আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ। খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা। জানাবো ২৬ দিনে দেশে ৮ ভূমিকম্প, কিসের ইঙ্গিত? জানাবো আল জাজিরার বিশ্লেষণ। ৬টি আসন টার্গেট বড়, এনসিপির সামনে কি অপেক্ষা করছে? এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জের ৩টি আসনই এখন বিএনপির দখলে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী বক্তব্য দেওয়ায় তাকে এ নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করেন তিনি। আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছে আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা। খুলনায় শেখ সোহেল নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে ঘটনা ঘটে। নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করেন। পুলিশের ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লা মোটর গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বিকেল ৩টা ৫ মিনিটে একটি মোটরসাইকেল যোগে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। ২৬ দিনে দেশে ৮ ভূমিকম্প, কিসের ইঙ্গিত? চলতি বছরের ফেব্রুয়ারি দেশের ভূতাত্ত্বিক ইতিহাসের এক ব্যতিক্রমী মাস। এ মাসে মাত্র ২৬ দিনেই ভূমিকম্প হয়েছে ৮ বার। বড় কোনো ভূমিকম্পের আভাস হিসেবেই দেখা যায় এ ঘটনাকে। এছাড়া বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থানের কারণেও একে আলাদা গুরুত্ব দিতে হয়। ভূতত্ত্ববিদরা তাই সতর্কবার্তা দিচ্ছেন। ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, এই ঘন ঘন কম্পন বড় ঘন ভূমিকম্পের পূর্বলক্ষণ হতে পারে। বাংলাদেশ ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে বড় ধরনের ভূ অভ্যন্তরীণ অস্থিরতা বিরাজ করছে। তিনি আরও জানান, দীর্ঘদিন শক্তি জমা হয়ে থাকলে তা বড় বিপর্যয়ে রূপ নিতে পারে। যদি বড় ধরনের কোনো ভূমিকম্প অনুভূত হয় তাহলে ঝুঁকিতে পড়বে রাজধানী ঢাকা, কারণ মেগাসিটিটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এছাড়া শহরটির অনেক ভবন বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি, ফলে বড় ভূমিকম্প হলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেজন্য সময়ের আগে সবাইকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে শুধু উদ্ধার তৎপরতা নয়, বরং বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা এবং ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ করাতেও জোর দিচ্ছেন তারা। এছাড়া নাগরিকদের মধ্যে সচেতনতা ও নিয়মিত মহড়া বড় দুর্যোগে প্রাণহানি কমাতে সাহায্য করতে পারে। সেজন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে। সতর্কতার বিষয় হল, ভূমিকম্পে আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, বরং ছোট কম্পন থেকে ঝুঁকি আঁচ করে নিতে হয়। কখনো যদি ভূমিকম্পের সময় ঘরের ভেতরে থাকা হয় তাহলে ড্রপ কভার অ্যান্ড হোল্ড অন পদ্ধতি অনুসরণ করতে হবে। শক্ত টেবিল বা খাটের নিচে আশ্রয় নিতে হবে এবং কাঁচের জানালা থেকে দূরে থাকতে হবে। অবশ্য শহরের চেয়ে পাহাড় বা সমুদ্র উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বেশি, কারণ ভূমিকম্প হলে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি বাড়ে এবং সমুদ্র উপকূলে সুনামির আশঙ্কা তৈরি হয়। উল্লেখ্য, মাসের শুরু থেকে দেশজুড়ে ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি একই দিনে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রার এবং মিয়ানমারে ৫.৯ এবং ৫.২ মাত্রার দুটি কম্পন ছিল। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সব মিলিয়ে ২৬ দিনে ৮ বার কেঁপেছে দেশ। আল জাজিরার বিশ্লেষণ, ৬টি আসন টার্গেট বড়,
এনসিপির সামনে কি অপেক্ষা করছে? রুহুল আমিন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো নিয়ে হতাশ ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন একটি বিশ্বাসযোগ্য তৃতীয় শক্তির জন্য। 2024 সালের গণঅভ্যুত্থানে ছাত্র নেতারা যখন ন্যাশনাল সিটিজেন পার্টি গঠন করে, তখন 30-এর কোঠায় থাকা রুহুল আমিন মনে করেন অবশেষে তিনি এমন একটি দল পেয়েছেন যাকে ভোট দিতে পারেন এবং নিজের দল বলতে পারেন। 2025 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। নেতারা ব্যাপক জনসমর্থন ও উজ্জ্বল নির্বাচনী সম্ভাবনার দাবি করেন, এমনকি ভবিষ্যতে সরকার গঠনের ইঙ্গিত দেন। কিন্তু বাস্তবতা দ্রুত সামনে আসে। আন্দোলনের সময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও দলটি জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ার মতো তৃণমূল সংগঠন গড়ে তুলতে পারেনি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে জনমত জরিপে দেখা যায় দলটির সমর্থন এক অঙ্কের নিচে পর্যায়ে ঘোরাফেরা করছে। অবশেষে এনসিপি জামায়াত ইসলামী বাংলাদেশের সঙ্গে জোট বাঁধে জুনিয়র অংশীদার হিসেবে। তারা 300 আসনের মধ্যে প্রায় 30টিতে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয় পায় 6টিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন দল 212 আসনে জয়ী হয়ে ভূমিধস বিজয় পায়, আর জামাত নেতৃত্বাধীন দল পায় 77টি। তবে নব্য প্রতিষ্ঠিত দলের এই বিজয় রুহুল আমিনের আশায় ভাজা ফেলেনি। তিনি বাংলাদেশের পশ্চিমাঞ্চল কুষ্টিয়া থেকে আল জাজিরাকে বলেন, নতুন দল হিসেবে আমরা ভালো করেছি, এটা কেবল শুরু। আগামী কয়েকটি নির্বাচন চক্রে এনসিপি বড় শক্তি হয়ে উঠবে। আন্দোলন থেকে সংসদে 2024 সালের অভ্যুত্থানে যেসব এনসিপি নেতা সামনে ছিলেন তাদের কয়েকজন এখন সংসদ সদস্য। সমর্থকদের কাছে 6টি আসন একটি নবীন দলের জন্য অপ্রত্যাশিত সাফল্য। সমালোচকদের মতে এটি প্রমাণ করে যে আন্দোলন থেকে আনুষ্ঠানিক রাজনীতির রূপান্তরের পথে কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ, যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন, তিনি ফলাফলকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মাত্র 11 মাস বয়সী একটি দলের জন্য এটি খুব ভালো ফলাফল। অবশ্যই আরও ভালো হতে পারত। আমরা আরও বেশি আশা করেছিলাম, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা সন্তুষ্ট। তিনি অভিযোগ করেন, ভোট গণনায় অনিয়মের কারণে তারা আরও 2-3টি আসন হারাতে পারে। যদিও প্রমাণ চাইলে তিনি বলেন, দল নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আপত্তি জানিয়েছে। তিনি স্বীকার করেন, নির্বাচনে অংশ নিতে গিয়ে আপোস করতে হয়েছে। প্রথমে আমরা এককভাবে লড়তে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক কাঠামো বিবেচনায় রিপনিত্ব টিকে থাকার জন্য জোটে যেতে হয়েছে। এই জোট এখন এনসিপির ভবিষ্যতের সবচেয়ে বড় টানাপোড়েন। জোট রাজনীতি ও অভ্যন্তরীণ বিভাজন। দেশের ধর্মভিত্তিক বৃহত্তম দল জামায়াতে ঐতিহাসিকভাবে শরিয়া ভিত্তিক আইনের পক্ষে অবস্থান নিয়েছে এবং নারীর অধিকার বিষয়ে রক্ষণশীল। যদিও সাম্প্রতিক সময়ে তারা অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রতি প্রতিশ্রুতি দিয়েছে, এমনকি প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীও মনোনয়ন দিয়েছে। তবু জোট ঘোষণার পর এনসিপির ভিতরে বিভাজন দেখা দেয়। এক সপ্তাহের মধ্যে দলটির 1 ডজনের বেশি জ্যেষ্ঠ নেতা পদত্যাগ করেন। তাদের আশঙ্কা ছিল জামায়াতের সঙ্গে জোট এনসিপির আদর্শ ও 2024 সালের অভ্যুত্থানের অন্তর্ভুক্তিমূলক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তবে আসিফ মাহমুদ বলেন, আমরা ছায়া রাজনীতি করছি না, আমাদের আদর্শ জামায়াতের সঙ্গে এক নয়। তিনি জোর দিয়ে বলেন, এটি নির্বাচনী জোট, রাজনৈতিক একীভূতকরণ নয়। বান্দরবান থেকে নির্বাচনে পরাজিত এনসিপি নেতা SM সুজাউদ্দিন বলেন, জোট ছিল রাজনৈতিক বাস্তবতা, আমাদের জন্য বিকল্প ছিল সীমিত। অন্যদিকে সাবেক নেতা অনিক রায়, যিনি জোট ঘোষণার আগেই পদত্যাগ করেন, তিনি মনে করেন এনসিপি এখন কাঠামোগতভাবে জামায়াতের সঙ্গে বাধা পড়ে গেছে। তার ভাষায়, তারা যদি আবার স্থানীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে যায়, সেটাই তাদের দিকনির্দেশ হবে। তিনি প্রশ্ন তোলেন দলের আদর্শিক অবস্থান নিয়েও। তারা যদি মধ্যপন্থী বলে দাবি করে, তবে সেটা মধ্য ডান বা মধ্য বাম। তৃতীয় শক্তি কি গড়েই উঠতে পারবে? এনসিপির রাজনৈতিক পুঁজি মূলত 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থান থেকে এসেছে। সেই সময় বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর আন্দোলনে যুক্ত ছিলেন। 2024 সালের আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম এখন এনসিপির আহ্বায়ক। তিনি ঢাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে বিরোধী জোটের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। আসিফ মাহমুদ বলেন, আন্দোলনের সময় আর দলীয় রাজনীতি এক নয়, দলীয় রাজনীতির সংঘাত অনিবার্য। যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও বিশ্লেষক আসিফ বিন আলী মনে করেন, বাস্তবে এনসিপি স্বতন্ত্র তৃতীয় শক্তি হওয়ার আগ্রহ খুব কম দেখিয়েছে। নির্বাচনের পর তারা জামাতের ছায়াতে স্বচ্ছন্দ ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
আব্দুল লতিফ মাসুম বলেন, স্বতন্ত্র শক্তিশালী তৃতীয় শক্তি হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা সীমিত, তবে সংসদে প্রবেশ ইতিবাচক সূচনা। বিশেষজ্ঞদের মতে এনসিপি এখন এক দ্বর্থক অবস্থানে। তারা সংসদে আছে একটি ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত, কিন্তু একই সঙ্গে জোট রাজনীতির জটিল বাস্তবতায় পথ খুঁজছে। 6টি আসন কি সত্যি তৃতীয় শক্তির ভিত্তি হবে? সেটি নির্ভর করবে দলটি জোট রাজনীতির বাইরে গিয়ে তৃণমূলে বিস্তার করতে পারে কিনা এবং আদর্শিক অবস্থান স্পষ্ট করতে পারে কিনা তার উপর। রুহুল আমিন রিজভী বলেন, রুহুল আমিন রিজভী আশাবাদী। তার কাছে 6টি আসন শেষ নয়, বরং এটা তার কাছে প্রমাণ যে ছাত্র নেতৃত্বাধীন একটি পরীক্ষা বাংলাদেশের কঠিন রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে পারে। তিনি বলেন, আমরা রাস্তায় শুরু করেছি, এখন সংসদে। আমরা আর পিছনে ফিরব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।